ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে ক্লাস 10 কেন, ক্লাস 10-12 দুজনেরই আছে ওজোন স্তরের বিনাশ এবং তার প্রভাব। এটা আমরা একটু পড়ব। তার আগে একটু জানবো ওজোন স্তরটা কি বা কত তার অবস্থান, এগুলো একটু জানবো। আমরা আগে পড়েছি বায়ুমণ্ডল পড়ার সময় আমাদের যে এটা যদি 0 হয়, এই যদি 14 কিমি হয়, এই হচ্ছে 50 কিমি, এই মোটামুটি এই যে ট্রপোস্ফিয়ারের পর থেকে যে 50 কিমি 14-50 এই কিলোমিটারের মধ্যে যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, এরই অন্তর্গত মোটামুটি 20 থেকে 35 এই যে জায়গাটায়, এখানেতে O3 বায়ুমণ্ডলের যা ওজোন গ্যাস আছে তার বেশিরভাগটাই এই স্ট্র্যাটোস্ফিয়ারে এই 20 থেকে 35 কিলোমিটার মধ্যে উচ্চতার মধ্যে অবস্থিত। এবং এই যে এই উচ্চতার মধ্যে বা স্ট্র্যাটোস্ফিয়ারের এই যে অংশে ওজোন গ্যাসের যে পুরো আবরণী স্তর, এটা কি বলছি আমরা O3 লেয়ার, ওজোন স্তর। এটা আমরা এই কি জন্য গুরুত্বপূর্ণ না, এর যে মূল গুরুত্ব সেটা হচ্ছে সূর্য থেকে যখন সূর্যের কিরণ যখন ভূপৃষ্ঠে আসে, তখন সূর্য কিরণের সঙ্গে প্রচুর পরিমাণে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন চলে আসে, যেটা আমাদের পক্ষে অত্যন্ত UVB আর UVC এই দুটো রশ্মি আমাদের ভয়ঙ্কর ক্ষতি করে জীবকুলের। বিশেষ করে আমাদের ত্বক ক্যান্সার মানুষের বা অন্যান্য ক্যান্সার ঘটিত যে রোগগুলো, সেগুলো খুব বেশি হয়। এবং অন্যান্য উদ্ভিদকুল প্রাণীকুলও এর উপর একটা বিরূপ প্রভাব পড়ে। সুতরাং এর কাজ কি তাহলে না, এই সূর্যের যে অতি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তরে এসে কিছুটা শোষিত হয়ে যায়। ফলে এই ভয়ঙ্কর রশ্মির হাত থেকে আমরা যখন এখান থেকে রশ্মি কিরণগুলো আসছে, মানে সূর্যের কিরণকে ভেদ করে যখন আসছে, ওজোন স্তর ভেদ করে তখন কিছুটা শোষিত হয়ে যায় বলে আমরা ওই রশ্মির ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে পৃথিবীর জীবকুল রক্ষা পাচ্ছি। এটাই হচ্ছে এর মেন গুরুত্ব। তাহলে তার সঙ্গে এটাও বলে দেবো, যদি এই স্তর না থাকতো তাহলে সরাসরি এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা ভূপৃষ্ঠে চলে এসে আমাদের জীবকুলের উপর এবং পরিবেশের উপর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত এবং জীবকুল নিশ্চিত ধ্বংসের সম্মুখীন হতো, বাস্তুতন্ত্র বিলুপ্ত হতো। এটা এর গুরুত্ব। আর তাছাড়াও এর এই ওজোন গ্যাসটা বায়ুমণ্ডলের তোমার যে অক্সিজেনের যে পরিমাণগত ভারসাম্য সেটা বজায় রাখে। আরও একটা কাজ করে, সেটা হচ্ছে যেহেতু আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা শোষণ করে নেয়, আর এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য তাপমাত্রাটা বেশি হয়ে যায়, ফলে পৃথিবীর উষ্ণতাটাও অনেকটা নিয়ন্ত্রিত হয়। তাই বলা হয়, উইদাউট O3 লেয়ার দ্য বায়োলজিক্যাল ফার্নেস উইল টার্ন ইনটু ব্লাস্ট ফার্নেস। অর্থাৎ আমাদের যে জীববৈচিত্র্য বা বাস্তুতন্ত্রটা আর কি, এটা একটা উত্তপ্ত চুল্লির মতো হয়ে যেত। ব্লাস্ট ফার্নেস হচ্ছে যেখানে লোহা খনিজকে কয়লার সাহায্যে গলানো হয়, সেই চুল্লিটাকে বলে ব্লাস্ট ফার্নেস। সেরকম আমাদের বায়ুমণ্ডল গরম হয়ে যেত পরিবেশের উপর। এটাই হচ্ছে এর একটা সামগ্রিক একটা ছোটখাটো করে গুরুত্ব পড়লে, আগে একটা পড়েছো যদিও, এখানে 3-4টে কথা একটু পড়বে। ওজোন গ্যাসটা যে প্রথম আবিষ্কার করেন, O3 গ্যাসটা আবিষ্কার করেন একজন বিজ্ঞানী, এর নাম মনে রাখতে হয়। এর নাম হচ্ছে স্কনবি। কেউ বলে স্কনবিন, কেউ বলে স্কনবি। সেটা হচ্ছে 1840 সাল। আর ওজোন লেয়ারটা আবিষ্কার করেন, ওজোন স্তর আবিষ্কার করেন, এটা হচ্ছে দুজন আছে, হেনরি বুসন আর একটা হচ্ছে চার্লস ফেব্রি। ফয়কা বয়রফলা হস্যি। সালটা হচ্ছে 1913 সাল। এর সঙ্গে আরেকটাও আছে আমাদের O3 আর কি। ঘনত্ব পরিমাপ করেন কে প্রথম? ইনি হচ্ছেন ডবসন। এবং এই নাম অনুসারেই এই ঘনত্ব পরিমাপের যে একক, এটার নাম হচ্ছে ডবসন একক।
সংক্ষেপে আমরা বলি ডিইউ। তার সঙ্গে আরেকটাও করতে হয়, পৃথিবীতে যে প্রথম ওজন গহ্বরের সন্ধান পাওয়া গেছে সেটা আন্টার্কটিকার ওপর। এই ওজন গহ্বর, এই গহ্বরের সন্ধান প্রথম আবিষ্কার করেন, সেটা হচ্ছে জেসি ফারম্যান। আমরা শুধু ফারম্যান বললেও হবে, ফারম্যান। এই সালটা একটু মনে রাখতে হয়, 1985 সাল। এই হচ্ছে আমাদের কিছু রিলেটেড, এগুলো একটু মনে রাখতে হবে। তার সঙ্গে এবারে আমি চলে যাচ্ছি ওজোন স্তর বিনাশের কারণ কি। এই যে বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাস আছে, এই ওজোন গ্যাস সৃষ্টি ধ্বংসের মধ্যে একটা সামগ্রিকভাবে প্রকৃতির নিয়ন্ত্রণ থাকে। এই ধ্বংস সৃষ্টি, এটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, কিন্তু এটা বিভিন্ন কারণেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে থাকে। কিছুটা প্রকৃতি দায়ী ওজোন স্তর ধ্বংসের জন্য, কিছুটা মানুষ দায়ী, বেশি মানুষ, কারণ প্রকৃতির মধ্যে একটা স্বাভাবিক নিয়ম থাকে, তার সঙ্গে যোগ হয় মানবীয় কিছু কার্যাবলী। তাহলে ওজোন স্তর বিনাশের কারণ, আর এই যে আমরা ওজোন গহ্বর বলছি বায়ুমণ্ডলে, ওজোন গহ্বর হচ্ছে যে জায়গাটায় ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন ইউনিটের নিচে নেমে যায়, সেই জায়গাটাকেই বলবো আমরা ওজোন গহ্বর। গহ্বর মানে কিন্তু সত্যিকারের একেবারে ফুটো নয়। তো তাহলে কারণগুলো কি কি বলবো? 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ। যদি বলি, প্রাকৃতিক কারণ হচ্ছে আমাদের যে স্তরটার কথা বলছি, ওই যে 15-20 থেকে 35 কিলোমিটার, এই অংশে তোমার অথি দ্বারাই মূলত ওই অতিবেগুনি রশ্মিটা শোষিত হয়। এই অথির সঙ্গে যদি অতিবেগুনি রশ্মিটা যোগ হয়ে যায়, ইউভি বি রাখলাম, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ইউভি বি আর সি সমান হয়ে যাবে O2 প্লাস ও, অর্থাৎ একটা অক্সিজেনের অণু আর একটা পরমাণুতে ভেঙে যাবে। এইভাবে একটা ঘটনা ঘটতে পারে। আবার এই যে বায়ুমণ্ডলে O3ও আছে, তার মানে ওই যে 20 থেকে 35, O2ও আছে, ও আছে, তাহলে O3 প্লাস এই ওটা যোগ হয়ে গেল, ও যোগ হয়ে গেল, তার সঙ্গে অতিবেগুনি রশ্মিটা যথারীতি রইল অনুঘটক হিসাবে, ইউভি বি আর সি, এটা হয়ে গেল 2O2। এইভাবে এখানেও অক্সিজেন ওজন ভেঙে গেল, এখানেও ওজন ভেঙে গেল। এটা গেল প্রাকৃতিক কারণ। কিন্তু প্রাকৃতিক কারণের মধ্যে আগেই বলেছি একটা ব্যালেন্স থাকে, এটা নিয়ে অত সমস্যা নয়। কিন্তু আমাদের কিছু মানুষের অবিবেচনাবশত কার্যকলাপ, মূলত শিল্প সংক্রান্ত যেসব কার্যকলাপ, এইগুলোর জন্যই আমাদের মূলত বায়ুমণ্ডলের ওজোন স্তর ঘনত্বটা কমে যাচ্ছে পরপর। এর মধ্যে 1 নম্বর যেটা দায়ী করা হয় সেটা হচ্ছে সিএফসি। 1 নম্বর হচ্ছে সিএফসি নির্গমন, মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে। এই সিএফসি যে দায়ী, এটা প্রথম আবিষ্কার হয় 1976 সালে। প্রথম বিজ্ঞানীরা শিওর হন যে ওজোন স্তর ধ্বংসের জন্য মূলত শিল্প সংক্রান্ত কার্যকলাপের ফলে উদ্ভূত সিএফসির যে ব্যাপক পরিমাণে বৃদ্ধি, এটাই হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংসের মূল কারণ। সিএফসি অনেকগুলো যৌগ আছে। সিএফসি আমাদের মূলত কাজ করে যেগুলো এসিতে, রেফ্রিজারেটর এবং প্লাস্টিক শিল্প, ফোম, দাড়ি কাটা যে ফোম, কীটনাশক, এই সমস্ত প্লাস্টিক শিল্প, এই সমস্ত শিল্পেতে প্রচুর পরিমাণে সিএফসি ব্যবহার হয়। মূলত সিএফসি কতগুলো যৌগ আছে, সিএফসি 12, 11, সিএফসি 12, সিএফসি 113। এই যৌগগুলো এই যে বিভিন্ন কার্যকলাপে, যেটা বললাম, মূলত ঠান্ডার কাজে, ঠান্ডা করার কাজে, অর্থাৎ হিমায়ক দ্রব্যরূপে এগুলোকে বেশি ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন উৎস আছে, এসি বলো, রেফ্রিজারেটর বলো, এই সব উৎসগুলো থেকে, এই ভূপৃষ্ঠ থেকে ধরো সোজা সিএফসি চলে গেল স্ট্র্যাটোস্ফিয়ারে, সিএফসি চলে গেল। সিএফসি সঙ্গে অতিবেগুনি রশ্মির বিক্রিয়াতে ক্লোরিন পরমাণু ছেড়ে দিল।
এই ক্লোরিন পরমাণুটা সরাসরি O3 সঙ্গে বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়াটা কিরকম হবে না, যদি Cl এর সঙ্গে O3 প্লাস ক্লোরিন পরমাণু, নোটে দেখবে Cl, এলটা বড় হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবে, ছোট হাতের হবে এলটা। তার সঙ্গে এই অতিবেগুনি রশ্মিটা থাকছে, এ হচ্ছে অনুঘটকের মতো কাজ করছে। UVB UVC সমান হয়ে যাবে, এই বিক্রিয়াটা ঘটলে দাঁড়িয়ে যাবে ClO প্লাস অক্সিজেন। এইভাবে এটা বিক্রিয়াটা করবে। এটা গেল মূল, এটা হচ্ছে মূল কারণ। CFC হচ্ছে বায়ুমণ্ডলে একটু পরিমাণ বেশি, যেগুলো মনুষ্যসৃষ্ট যে গ্যাসগুলো, সেইগুলোর জন্য CFCর ভূমিকাটাই প্রধান বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের জন্য। এছাড়াও আছে আমাদের আরো কি কি কারণ আছে না, আরেকটা আছে হ্যালোন যৌগ। হ্যালোন যৌগগুলো মূলত আমরা ব্যবহার করি হিমায়ক দ্রব্যরূপে। 1 নম্বর যদি CFC হয়, 2 নম্বর হচ্ছে হ্যালোন যৌগের নির্গমন। হ্যালোন যৌগ নির্গমন এইটা মূলত ব্যবহার করা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থায়, অর্থাৎ আগুন নেভাবার কাজে। কোথাও যখন অরণ্যে দাবানল লাগে, হেলিকপ্টারে করে বা প্লেনে করে উঁচু থেকে একটা ফোম টাইপের স্প্রে করে দেওয়া হয়, এতে হ্যালোন যৌগ ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের ঠান্ডা করার কাজেও ব্যবহার করা হয় অল্প বিস্তর। এই হ্যালোন যৌগগুলোর মধ্যে আবার তোমার দুটো বেশি ব্যবহার করা হয়, হ্যালোন 1211, এইগুলোতেই বেশি আমরা এই যৌগগুলোকে ব্যবহার করি। হ্যালোন 1211, আর একটা হচ্ছে হ্যালোন 1301। আমি দুটো একসঙ্গে লিখে দিলাম। এই দুটো যৌগ মূলত আমরা ব্যবহার করছি। এইবারে এই যেমন আমাদের CFCটা ওইখান থেকে চলে গিয়ে আমরা বলছিলাম CFC উপরে গিয়ে ক্লোরিন পরমাণু মুক্ত করে, সেই ক্লোরিন পরমাণু সরাসরি বায়ুমণ্ডলের O3কে ভেঙে দেয়। অর্থাৎ সরাসরি CFC কিন্তু বিক্রিয়া ঘটায় না, আগে যায় CFC দিয়ে প্রথম ক্লোরিন পরমাণুটাকে ছাড়ে, ক্লোরিন পরমাণু সরাসরি কিন্তু বিক্রিয়াটা ঘটায়। এখানে এই যে যৌগগুলো, এগুলোর এই যে বিভিন্ন উৎস থেকে এরাও বায়ুমণ্ডলে চলে যায়, এরা মুক্ত করে ব্রোমিন পরমাণু। এই হ্যালোন থেকে নির্গমন ঘটে ব্রোমিন পরমাণু, CFC থেকে তোমার ক্লোরিন, আর হ্যালোন যৌগ থেকে ব্রোমিন পরমাণু বিক্রিয়া ঘটে, মানে তৈরি হয়। এই ব্রোমিন পরমাণু O3 সঙ্গে সরাসরি বিক্রিয়া ঘটায়। কিরকম একটা বিক্রিয়া বলছি, 2Br, এটা নোটে নেই, একটু যোগ করে নেবে, প্লাস O3, 2Br প্লাস O3 সমান হয়ে যাবে Br2O প্লাস O2। এইভাবে ভেঙে যাবে। তাহলে দুটো গেল, বিক্রিয়া দিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আমাদের প্রচুর পরিমাণে, অর্থাৎ NO, এটা X দিতে পারি, X এর নির্গমন। এটি নাইট্রোজেনের অক্সাইড X মানে NO2 N2O সব একসঙ্গে, এগুলোকে ব্যাখ্যা করে দেওয়া যাবে। তো এগুলো মূলত সুপারসনিক যে বিমানগুলো আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, তার সঙ্গে একটু যোগ করে দেবো। আমরা যে কৃষিতে উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত হারে নাইট্রোজেন সারের ব্যবহার করছি, এখান থেকে এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো নির্গমন ঘটে। এই নাইট্রোজেনের অক্সাইডগুলো O3 সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে O3কে ভেঙে দেয়। বিক্রিয়াটা হচ্ছে NO প্লাস O3 সমান NO2 প্লাস O2।
NO2 প্লাস O2, কারণ O3টা ধ্বংস হয়ে গেল। এই জন্যই বলছিলাম যে O3 সঙ্গে অক্সিজেনের একটা পরিমাণগত এই যে ভারসাম্যটা বজায় রাখছে, কতটা ভাঙছে, কতটা ওজন হচ্ছে, তারপর নির্ভর করছে অক্সিজেনের পরিমাণটা। তাহলে এই নাইট্রোজেন যৌগগুলো হয়ে গেল। এছাড়াও আমাদের আরো দুটো আছে, আর একটা আছে আমাদের নোটেতে, বাড়ানো যায়। দ্রাবক রূপে দুটো দ্রব্য খুব ব্যবহার করা হয়, কার্বন টেট্রাক্লোরাইড আর মিথাইলের যে যৌগগুলোকে আমরা ব্যবহার করি। মূলত ওই CH3CCl3, 4 নম্বর যদি ধরি CH3CCl3, আর একটা হচ্ছে CCl4। এই দুটো যৌগ কার্বন টেট্রাক্লোরাইড আর এগুলো মূলত দ্রাবক রূপে ব্যবহার করা হয়। এইগুলো সরাসরি O3কে ধ্বংস করে। এইভাবে আমাদের 4টে মানবীয় কারণ। এর সঙ্গে আরো আছে সালফেট যৌগ একটা বলা যেতে পারে। আমাদের যে বাতাসে জানো সবাই প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড আছে, SO2। এই SO2 একটু SO2-র সঙ্গে যখন বাতাসের অক্সিজেন এবং H2O এর বিক্রিয়া ঘটবে, তখন হয়ে যাবে H2SO4। এই H2SO4 এই অ্যাসিড মিষ্টিও তো দাঁড়াচ্ছে। এই সালফারের যে বিভিন্ন যৌগগুলো SO2 প্লাস হচ্ছে H2SO4, এরাও বায়ুমণ্ডলে অক্সিজেনের সঙ্গে এই O3-র সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আমাদের ওজনের ধ্বংস করে। এই গেল তোমার মানবীয় কারণ। এরপরে তাহলে মূল দায়ীকে CFC হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বপ্রধান দায়ী গ্যাস। এরপর একটু আমাদের পড়তে হবে কি কি ক্ষতি হয়, এর প্রভাব ভালো কিছু তো হয় না। ওজোন স্তর ধ্বংস হলে কি কি ক্ষতি হয় না, 1 নম্বর হচ্ছে যে ওই যেহেতু ওজোন স্তর, প্রথম বলবো যে ওজোন স্তরের ঘনত্ব কমে যাওয়ার কারণে বিভিন্ন এবং ওজোন গহ্বর, বিভিন্ন স্থানে ওজোন গহ্বর সৃষ্টির কারণে, যেটা আগে আমাদের যে সূর্যের রশ্মিটা যেটা বলছিলাম যে শোষিত হয়ে আসছে O3 লেয়ারে, সেই জায়গাগুলোতেই ভালো শোষণ হচ্ছে না। গহ্বরটা যেখানে হবে সেটা দেখা হবে এইরকম। তার মানে এই জায়গাটায় ওজোন স্তরের ঘনত্বটা খুব কমে গেছে। তার ফলে এখান দিয়ে অবাধে অনেকটাই মানে শোষণটা কম হবে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা একটু কম শোষিত হবে। তার ফলে এর সরাসরি বিক্রিয়ায় ভূপৃষ্ঠে কি কি ক্ষতি হবে। প্রথম যেটা মানুষের উপর হবে, যেটা আমাদের দেখবে অনেক সময় খুব রোদে যারা কাজ করে, যেগুলো অনাবৃত অংশ শরীরের, বিশেষ করে যারা হাতের এই মানে এই অংশগুলো একটু কালো বেশি হয়, আসলে এই রোদে যারা ওগুলো পুড়ে যায় বলি আমরা, এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের প্রভাবে ওটাকে বলি সানবার্ন। এই সানবার্ন ঘটে। এই জন্যই আমাদের দুপুর এই বেলা 11টা থেকে বেলা 4টের মধ্যে, বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশগুলোতে এবং গ্রীষ্মের দিনগুলোতে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে বাইরে বেরোনোই ভালো, ছাতা ব্যবহার করাই ভালো। রোদ একটু দরকার, সেটা বেলা 10টার আগেটা বা বিকেল 4টের পর সামান্য হলে ভালো হয়, কিন্তু মূল দুপুরে কখনোই ভালো নয়, কেন এই সময় সূর্যের এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা অনেক বেশি থাকে। এখন মোবাইলে তো UV ইন্ডেক্স দেখা যায়, রাত্রেবেলা 0 হবে। সূর্যোদয় না হলে তো আর হবে না, সূর্য কিরণ না এলে তো আর সূর্যের অতিবেগুনি রশ্মিটাও পাবে না। সুতরাং সানবার্ন হয়। আমাদের যে চোখেতে এই UVB-টা সরাসরি শোষিত হয়ে যায়, চোখের যে রেটিনাটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে আমাদের অকাল অন্ধত্ব আসে, দৃষ্টিশক্তি অনেকের কমে যায়। আর সবচেয়ে যেটা হয় বেশি, সেটা হচ্ছে চামড়াতে আমাদের এই শোষণ হয় বলে, এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা ত্বকে শোষণ হয় বলে মানব দেহে বিভিন্ন ক্যান্সার হয়, বিশেষ করে ত্বক ক্যান্সার হয়। কিছু আছে ম্যালিগন্যান্ট, কিছু আছে নন ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট ক্যান্সার মানে হচ্ছে যেগুলো নিরাময়যোগ্য নয়, আর নন ম্যালিগন্যান্ট মানে যেগুলো নিরাময়যোগ্য। এই দুরকম ক্যান্সারই প্রচুর পরিমাণে হয়। শুধু তাই নয়, আমাদের তোমার রোগ প্রতিরোধ মানুষের যে ক্ষমতা সেটা কমে যায়, আর এই সামগ্রিকভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, তার ফলে বন্ধ্যাত্ব বৃদ্ধি পায়। এই সমস্ত হচ্ছে এর খারাপ প্রভাব। এছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যে এই অতিবেগুনি রশ্মিটা সমুদ্রের জলে শোষিত হলে
এই ফাইটোপ্লাঙ্কটনটা ক্ষতিগ্রস্ত হয়। এই ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে সমুদ্রের যে বাস্তুতন্ত্র তার উৎপাদক, অর্থাৎ ভিত্তি স্তর। বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খলা আছে এগুলো হচ্ছে ভিত্তি স্তর। এই ফাইটোপ্লাঙ্কটন যদি নষ্ট হয়, তার ফলে যথারীতি সামগ্রিকভাবে যে সামুদ্রিক বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রটাই বিনষ্ট হয়। ফলে প্রচুর পরিমাণে মাছেদের ক্ষতি হয়। অন্যান্য এছাড়াও অন্যান্য যে উভচর প্রাণী আছে তাদের সংখ্যা হ্রাস পায়, প্রাণীর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। উদ্ভিদেরও প্রভাব হয়। পাতায় এটা শোষিত বেশি হলে ক্লোরোফিল পরিমাণ কমে যায় পাতায়। ক্লোরোফিল পরিমাণ কমে যাওয়া মানে সালোকসংশ্লেষ ব্যাঘাত ঘটে। সালোকসংশ্লেষ ব্যাঘাত ঘটে মানে গাছের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়, উৎপাদনশীলতা কমে যায় গাছের। এছাড়া পরিবেশেও একটা ক্ষতি হয়। পরিবেশের উপর তোমার এই যেহেতু আমরা বলছিলাম ওজোন স্তর পৃথিবীর তাপমাত্রাকেও অনেকটা নিয়ন্ত্রণ করে, তার জন্য এই ওজোন স্তর ধ্বংসের কারণে পৃথিবীর গড় তাপমাত্রাও বাড়ছে। তার ফলে কি হচ্ছে, অর্থাৎ ওই গ্লোবাল ওয়ার্মিংয়েতেও কিছুটা এর অবদান অবশ্যই আছে, যেহেতু আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটাই গরম সৃষ্টির মূল কারণ। যেটা বলছিলাম, যদি বলি দুপুরে গরম কেন বেশি, আমরা একটা বলতে পারি এই সময় সূর্যের অতিবেগুনি রশ্মিটা বেশি থাকে দুপুরবেলা, এর জন্য গরম বেশি। তাহলে এই যখনই ওই স্তরের ক্ষতি হচ্ছে, তাহলে ওই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বেশি চলে আসছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। এই জন্যই বলছিলাম যে ওই উইদাউট O3 লেয়ার একটা ইংরেজি কোটেশন আছে, আমরা আগেই বলছিলাম, উইদাউট O3 লেয়ার দ্য বায়োলজিক্যাল ফার্নেস will turn into ব্লাস্ট ফার্নেস, মানে যেখানেতে লোহা করি গলানো হয়, এমন গরম হয়ে যাবে পৃথিবীটা, এটা বলা হয়। সুতরাং এটা থেকেই বোঝা যায় তো এই ভয়ঙ্কর ক্ষতিগুলো আমাদের হচ্ছে। এই তোমাদের মূলিয়ে মাধ্যমিকে এর থেকে ওই নিয়ন্ত্রণ তেমন করতে হবে না। নিয়ন্ত্রণের জন্য আমাদের একটা ওই মন্ট্রিল প্রোটোকল বলে একটা হয়েছে, চুক্তি হয়েছে, এটা একটু মনে রাখবে। মন্ট্রিল, কানাডার একটা শহর, মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি, এটা সম্পাদন হয়েছে আন্তর্জাতিক স্তরে 1987 সালে। একটা সম্মেলন হয়েছিল, চুক্তি হয়েছিল। সেখানেতে সামগ্রিকভাবে যে সিএফসির উৎপাদন, তাই সেটাকে বন্ধ করে দিতে বলা হয়েছে। সব দেশগুলো যেন বন্ধ করে, বর্তমানে যেমন বন্ধ হয়ে গেছে। 1995 সালে তার ডেডলাইন দেওয়া হয়েছিল, এর মধ্যে যেন বন্ধ করে দেয়। এখন বর্তমানে সিএফসির উৎপাদন নিয়ন্ত্রণ করা হয়েছে অনেকটাই, কিন্তু বর্তমানে সিএফসির বদলে আরো কিছু আমরা ব্যবহার করছি, HCFC, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, PFC, এগুলো আমরা ব্যবহার করছি, HFC, এগুলো ব্যবহার করছি বর্তমানে ওই এসির যে ব্যবহার করা হচ্ছে, এসি বা ফ্রিজে। তো এইগুলোর উৎপাদন আস্তে আস্তে ধারাবাহিকভাবে বন্ধ করে দিতে হবে। বিভিন্ন যে রং শিল্প, রেফ্রিজারেটর শিল্প, এগুলোতে আরো আধুনিক মেশিনারি ব্যবহার করার কথা বলা হয়েছে, আর করতে হবে। এছাড়াও রাষ্ট্রপুঞ্জের যে 21 দফা কর্মসূচি, সেগুলো মেনে চলতে হবে, যাতে ওই যে সমস্ত কারখানায় সিএফসি ব্যবহার হয়, এই সিএফসি বা তার বিকল্প যেগুলো ব্যবহার হয়, সেইগুলোতে নিয়মিত নজরদারি রাখতে হবে, যাতে এইটা কোনো মতেই না নির্গমন ঘটায়, তার জন্য ব্যবস্থা রাখতে হবে। এসব করার কথা বলা হয়েছে। সেইভাবেই আমাদের আশা করা যায় বায়ুমণ্ডলে ওজোন স্তর কিছুটা আবার তার ফিরে পাবে, অস্তিত্ব আগের পর্যায়ে আসবে। এইটুকুই থাক।